নমস্কার, অনন্যার আরেকটি পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন অনন্যার কথা আমরা জানবো, তার জার্নির কথা তার মুখ থেকে শুনবো। ঘর এবং বাইরে একসাথে সামাল দিচ্ছেন এবং নিজের একটা ছোট ব্যবসা বাড়িতে শুরু করেছিল। সেই ব্যবসা কিন্তু এখন ধীরে ধীরে আস্তে আস্তে মহিরু আকার ধারণ করেছে। তিনি হচ্ছেন, নমস্কার, আমি ডালিয়া দে সাহা। ডালিয়া, যে প্রশ্নটা সবাইকে করি, আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, এখন কেমন আছো ডালিয়া? এখন কেমন আছি বলতে গেলে আমি সারাদিন খুবই ব্যস্ত থাকি, সকাল থেকে একদম রাত পর্যন্ত খুবই ব্যস্ত থাকি। ঘর বাইরে দুটো একসাথে আমাকে নিজেকে সামলাতে হয়, তার সাথে আমার একটা ছোট মেয়ে আছে। কিন্তু সবকিছু সামলে যখন রাত্রেবেলা ঘুমাতে যাই, ওই ঘুমের সময়টা কিন্তু আমি খুব শান্তিতে ঘুমাই। মানে তখন আমার হাবিজাবি কিচ্ছু মাথায় আসে না, যেহেতু আমার সারা দিনটা খুব ভালোভাবে কাটে। তো দিন শেষে এটাই বলবো যে আমি খুব ভালো আছি। ডালিয়া, কি ধরনের ব্যবসা তুমি করো? আমার একটা বুটিক আছে। আচ্ছা, কোথায় সেই বুটিকটা? গড়িয়া স্টেশন, নবগ্রাম বয়েজ ক্লাবের একদম সামনে। কি নাম? আধিয়া বুটিক। ওখানে কি কি থাকে, মানে কাস্টমাররা গেলে তোমার কাছ থেকে কি কি পাবে? কাস্টমাররা গেলে মোটামুটি আমার কাছে শাড়ি, কুর্তি, 3 পিস, 2 পিস, নাইটি, বেডশিট, বেড কভার, তারপরে জুয়েলারি, ব্যাগস, পাঞ্জাবি, কুর্তা, শার্ট, মোটামুটি গেলে কিছু খালি হাতে ফিরে আসবে না, এইটুকু বলতে পারবো। মানে টোটাল, বিশেষ করে লেডিস আর জেন্টস, হ্যাঁ, একসাথে আমরা অনেক কিছু একসাথে পাবেন। তাহলে ডালিয়া, কি তুমি প্রথম থেকে এই দোকান দিয়ে তুমি কি ব্যবসা শুরু করছো? না না, আমার দোকানে 2 বছর হবে মে মাসে। আমি ফার্স্টে বিজনেস শুরু করেছিলাম বাড়ি থেকে, তারপরে অনলাইন করতাম। এখন আমি অনলাইন অফলাইন দুটোই একসাথে করছি। বাড়ি থেকে ব্যবসাটা যে শুরু করেছিল, কতদিন আগে ব্যবসা শুরু করেছিল? বাড়ি থেকে ব্যবসা শুরু করেছি তখন 2011-12। 2011-12। তো একটা ব্যবসা করতে গেলে তো ক্যাপিটাল লাগে। হ্যাঁ, সেই ক্যাপিটালের টাকাটা কে দিয়েছিল? ক্যাপিটালের টাকাটা বলতে গেলে 2011-12 তখন মোটামুটি আমরা অনেকটাই বড়। এবার তখন না পুজোর সময় অনেকে গিফট করতো। গিফট মানে কি, ক্যাশটাই তখন বেশি পেতাম, যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলাম। মানে সাইজ জানতো না অনেকে, জামা কাপড় দিত না, তো ক্যাশটাই দিয়েছিল। আর আমার এখন যে হাজবেন্ড, তখন আমার রুবি ছিলেন আর কি, তো ও হেল্প করেছিল। মানে এই টোটালটা নিয়ে তখন আমার ছোট করে বিজনেসটা স্টার্ট করা। মানে প্রথমে আমি খুব একটা যে হেভি প্রোডাক্ট নিয়ে এসেছিলাম সেরকম না, ছোট করেই ওরকম ভাবে স্টার্ট করা বিজনেসটা। প্রথম কি বিক্রি করতে? প্রথমে আমি সালোয়ার পিস বিক্রি করতাম। আগে মানে তখনকার সময় না সবাই মানে সালোয়ারটা কাটিয়ে পরাতো, মানে নিজে ফিট করে পরাতো। তখন এরকম রেডিমেড অতটা পাওয়া যেত না, তখন আমি ওই সালোয়ার পিস দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, প্রথম তাহলে তুমি সালোয়ার পিস দিয়ে শুরু করলো। তাহলে আমরা কিন্তু আজকে দেখো, ডালিয়া যে কথাটা আমাদেরকে বললো, প্রথম শুরু করেছিল সালোয়ারের পিস দিয়ে, এখন কিন্তু সেখানে দাঁড়িয়েছে অনেকগুলো আইটেম তার সাথে একসাথে দাঁড়িয়ে গেছে। একদম। ডালিয়ার কাছ থেকে আমরা শুনে নিলাম ডালিয়ার গার্মেন্টস এর ব্যবসা, তাই তো? কিন্তু ডালিয়া, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এখন তো গার্মেন্টস লাইনে প্রচুর কম্পিটিশন আছে, প্লাস হচ্ছে এখন অনলাইন, এখন বাড়িতে বসে দেখে অর্ডার করে জিনিস পেয়ে যাচ্ছে। তাহলে কাস্টমার কেন তোমার কাছে যাবে? তুমি এই ব্যবসাটা, এই লাইনটাকে চুজ করলে কেন? এত তো ব্যবসা ছিল। হ্যাঁ, আমি এই ব্যবসাটাকে চুজ করলাম একটাই কারণে, মানে অনলাইনে অনেকে কেনে সেটা ঠিক, এবার অনলাইনে বেশিরভাগ সাইডে না সমস্ত রকম মানে একই জিনিস পাওয়া যায়। ওই বলে না ট্রেন্ড, মানে সবাই পরে বেরোচ্ছে তো একই রকম জিনিস পরে বেরোচ্ছে। তো আমি চাই যে ইউনিক কিছু টেস্টের জিনিসপত্র রাখার, যাতে সবাই আমার কাছে মানে অফলাইন হলেও আমার কাছে লোক আসে। তো আমার এটাই উদ্দেশ্য যে ইউনিক কিছু রাখবো। আমি নিজে ইউনিক পড়তে বা সাজতে পছন্দ করি, আমিও চাই যে আমার যারা মানে কাস্টমার থাকবে তারাও একটু ইউনিক সাজুক, এই কারণে এই লাইনে আসা। তার মানে এইটা কি তোমার ভালো লাগা, যে তুমি ড্রেস পরতে ভালোবাসো, পছন্দ করো, সেই ভালো লাগাটাই ব্যবসার মধ্যে দিয়ে? একদম একদম। মানে আমি আগে যখন কোনো ব্লাউজ পরে বেরোতাম, আমি বেশিরভাগই ব্লাউজ, মানে আমার একটা শাড়ির জন্য আমি 2-3টে ব্লাউজ করাই। তো অনেকে বলতো যে ব্লাউজ গুলো কোথা থেকে করাও। অ্যাকচুয়ালি ব্লাউজ গুলো কিন্তু সব আমার নিজের ডিজাইন করা, ইভেন আমি এখনো ব্লাউজ ডিজাইন করি। তো ওটা থেকেই ভালো লাগা যে আমার ডিজাইন করা জিনিস লোক পরবে, সেটা থেকে এই ভাবনা চিন্তা যে এই ধরনের ব্যবসা। তো ডালিয়া, তো আমরা ডালিয়ার কাছ থেকে জেনেছি প্রথম ও বাড়ি থেকে ব্যবসাটা শুরু করেছিল। তাহলে ডালিয়া, প্রথম যেদিনকে নিজের আত্মীয় স্বজন ছাড়া যেদিনকে প্রথম বিক্রি করলে বাইরের লোককে, সেদিন কি মনে হয়েছিল? সেদিনকে মানে নিজের উপর একটা বিশ্বাস এসেছিল যে লোক যখন আমাকে বিশ্বাস করছে, তাহলে এগোনো
এগোনো যাওয়া যায় আর কি। কাকে বিক্রি করেছিল মনে আছে? না, ক্লায়েন্টের কথা মনে নেই, মানে আমার মনে আছে যে এইটুকু মনে আছে যেদিনকে আমি ফার্স্ট মানে প্রোডাক্ট নিয়ে আসলাম, আমার বাড়িতেই থাকতো আমার বড় পিসি পারচেস করেছিল। তারপরে কে পারচেস করেছিল আমার এক্সাক্ট মানে সেটা মনে নেই আর কি। তো সেই টাকাটা দিয়ে কি করেছে? প্রথম মানুষের তো প্রথম রোজগার দিয়ে কি করেছিল? প্রথম রোজগার দিয়ে অ্যাকচুয়ালি আমার মানে প্রথম রোজগার দিয়ে আমি না একটু সেভিংস করতে ভীষণ ভালোবাসি। আচ্ছা। তো সেভিংস করে আমি মানে যেটাই পেতাম, মানে অনেকে বলে না যে বিজনেস থেকে যেটা প্রফিট হবে সেটা আলাদা করে রাখতে, আমি কোনোদিনও সেটা এখনো পর্যন্ত করি না। মানে সেই প্রফিটটা দিয়ে আবার চাই বিজনেসটাকে বাড়াতে, মানে সেরকম ভাবে আমি কিছু খরচা করিনি, মানে ওই প্রফিটটা দিয়ে আবার নতুন করে প্রোডাক্ট আনা, এরকম ভাবেই আস্তে আস্তে বিজনেসটাকে বড় করেছি আর কি। তাহলে ডালিয়ার কাছে তার জীবনের মূল টার্গেট হচ্ছে বিজনেস বাড়ানো, একদম, যে সৎ পথে রোজগার করে ব্যবসাটাকে বাড়ানো। তাহলে ডালিয়ার কাছে আমার খুব জানতে ইচ্ছা করছে, ডালিয়া তোমার দোকানে তো বিভিন্ন ধরনের জিনিস আছে, বিভিন্ন ধরনের জিনিস আমরা শুনলাম, তো আমাদেরকে একটু বলো তো দেখি কোন সময় কোন জিনিসটা বেশি বিক্রি হয়? কোনো একটা তো পার্টিকুলার টাইম আছে, যে যেরকম ধরো দোলেতে আমরা খুব ছোট বাচ্চারা হলুদ জিনিসটা বেশি বিক্রি হয়, তো আর ধরো দুর্গাপুজোর সময় কি বেশি বিক্রি হয়, বা কালী পুজোর সময় কি বেশি বিক্রি হয়, আমরা একটু ডালিয়া থেকে জেনে নেবো। একদম। দুর্গাপুজোর সময় যেরকম শাড়ি তো আছেই, মানে এখনকার মানে যেমন আছে সবাই একটু হালকা শাড়ি পরতে পছন্দ করে, তো দুর্গাপুজোতে যেমন শাড়ির থেকেও যেমন বেশি বিক্রি হয় 3 পিস 2 পিস, কারণ ওগুলোতে লোক কমফোর্টেবল, যে ওগুলো পরে ঠাকুর দেখতে যেতে পারবে। শাড়িও বিক্রি হয় যেরকম অষ্টমীর অঞ্জলির শাড়ি বা দশমীর বরণের শাড়ি, ওই টাইপের হোয়াইট রেড এর কম্বিনেশনের শাড়ি, এই টাইপের শাড়িগুলো একটু বেশি বিক্রি হয়। তারপরে যেরকম ট্র্যাডিশনাল শাড়ি খুব বিক্রি হয়। ট্র্যাডিশনাল, হ্যাঁ, কোন টাইমে ট্র্যাডিশনাল শাড়িটা বিক্রি হয়? ট্র্যাডিশনাল শাড়িটা বেশিরভাগ বিক্রি হয় পুজোর টাইমে। পুজো, বাহ, পুজোর টাইমে খুব বিক্রি হয়। তারপরে ধরুন দিওয়ালিতে যদি আমরা যাই, দিওয়ালির দিকে একটু কালারফুল বা একটু হেভি কাজের জিনিসপত্র বিক্রি হয়, একটু ডিজাইনার পিস টাইপের। তারপরে একটু ভারী দোপাট্টা বিক্রি হয় দিওয়ালির টাইমে। আচ্ছা। আর উইন্টারে বিশেষ করে প্রচুর সিল্ক বিক্রি হয়, কারণ ওই সময়টা পুরোপুরি ওয়েডিং সিজন, ওই সময়টা পুরো সিল্ক আইটেমটা খুব বিক্রি হয়। সিল্ক আইটেমটা পুরো বিক্রি হয়। তো এই ধরো ফেস্টিভ্যাল গুলোতে, পার্টিকুলার দুর্গাপুজো বলবো না, ফেস্টিভ্যাল গুলোতে তো তোমার তাহলে অনেক রাত হয়। হ্যাঁ, দোকান থেকে বাড়িতে রাত তো খুব স্বাভাবিক, তখন কি করে তুমি সবকিছু ম্যানেজ করো? তখন রাত হয় বলতে গেলে আমার সব মোটামুটি 9:30 10টার মধ্যে ক্লোজ করি। এবার দুর্গাপুজোর টাইমে যেহেতু ক্লায়েন্টের প্রচুর ভিড় থাকে, তো তখন আমার বাড়ি যেতে যেতে মোটামুটি গোছগাছ করে যেতে যেতে 1টা 1:30 তো বাজেই। এবার ওই 10টা 10:30 বা তারও আগে আমার হাজবেন্ড ফ্রি হলেও আমার বুটিকে চলে আসে, দুজনে মিলে একসাথে সামলে তারপরে দুজনে একসাথে বাড়ি ফিরি। বাহ, শুনে খুব ভালো লাগলো যে পাশে কিন্তু ডালিয়ার সঙ্গী একজন খুব ভালো সঙ্গী আছে। আপনাকেও আমাদের অনুষ্ঠান থেকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এখনকার দিনে জানেন তো পাশের সঙ্গীর থাকা খুব জরুরি, তাহলে দেখবেন রাস্তাটা না একটু ভালোভাবে চলা যায়, তাই তো ডালিয়া? একদম একদম। ডালিয়া যখন এত কিছু ডালিয়ার কাছ থেকে জানলাম যে দুর্গাপুজোর সময় কি বিক্রি হয়, শীতকালে কি বিক্রি হয়, তাহলে তো একটু ডালিয়ার কাছ থেকে জানতে ইচ্ছা করছে যে এখন তো সবাই কেউ ম্যাচিং পরে না, কম্বিনেশন অনুযায়ী জামা কাপড় পরে, যে ডালিয়ার কাছে জানতে চাচ্ছে ডালিয়া যারা খুব লম্বা তারা কি ধরনের পরবে, বা যারা একটু হেভি চেহারা তারা কি ধরনের জামা কাপড় পরবে, তোমার চোখ দিয়ে তুমি বলো। আচ্ছা, যারা একটু লম্বা তাদেরকে বলবো তারা একটু মানে চওড়া পাড়ের শাড়ি পরতে পারে, আর যারা একটু হাইটের শর্ট তাদেরকে আমি বলবো চওড়া পাড়টা অ্যাভয়েড করতে, কারণ পাড়টাই অনেকটা হয়ে যায়, সুতরাং শাড়িটা বোঝা যায় না আর দেখতেও খুব অকওয়ার্ড লাগে। তাদেরকে বলবো একটু স্লিক পাড়ের শাড়ি পরতে। ওকে। আর একটু ছোট ছোট বুটিওয়ালা শাড়ি পরলে কি তাদের ভালো লাগে, কারণ বড় হাবজি গাবজি ডিজাইনের শাড়ি পরলে না অনেক সময় ঠিক ব্যাপারটা খোলে না, যাদের হাইটের শর্ট তাদের কথা বলছি, বা স্ট্রাইপ আলা শাড়ি পরতে পারে তারা, তাদেরকে খুব ভালো লাগবে। এই আর এখন কালার কন্ট্রাস্ট বলতে গেলে বেশিরভাগই এখন মানে যে কোনো জেনারেশনই নিউড শেডটা ভীষণ পছন্দ করছে, আর নিউড শেডটা পরলেও বেশ ভালো লাগে দেখতে। আর এখন কেউ সেম কালারের পরে না, যেহেতু একটু কন্ট্রাস্ট করে, যেরকম ধরুন অরেঞ্জের সাথে পিঙ্ক বা পিঙ্কের সাথে স্কাই, এরকম কন্ট্রাস্ট করে নিজের চোখে যেটা ভালো লাগবে, নিজের চোখে যেটা মানানসই লাগবে, আর সেরকম ভাবে পরলেই মোটামুটি ভালো লাগবে। বাহ, ডালিয়ার কাছ থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কার সাথে কিরকম যায়। তো আমরা তো এখন ডালিয়ার বিষয়ে জানছি, ডালিয়াকে চিনছি,
তো আমরা একটু অন্যরকম ডালিয়ার দিকে যাই এবার। ডালিয়া তো বিজনেস ওম্যান ছাড়া, ডালিয়ার সংসার দোকান ছাড়া ডালিয়ার আর কি করতে ভালো লাগে? যে সময়টা ডালিয়া মনে হয় যে না, আমি আমার মতো কোন ডালিয়া, সেই ডালিয়াটাকে আমরা একটু চিনি, তাই তো আমরা একটু চিনতে হবে তো সেই ডালিয়াটাকে। আমি যেমন এই প্রফেশনে আছি, তার সাথে সাথে আমার মেকআপও আমি মানে করতে ভীষণ ভালোবাসি। মানে এটা আমার এক ধরনের প্যাশন বলতে পারেন। যেহেতু আমি সাজাতে ভালোবাসি, ড্রেস তো অবভিয়াসলি মানে শাড়ি সালোয়ার সবকিছু ম্যাচিং করে, মানে কেউ আমার শপে আসলে শাড়ির সাথে ব্লাউজটা আমি ম্যাচিং করে দিই, যে এটার সাথে এরকম বানাও বা এটার সাথে এই ব্লাউজটা যায়। তো অনেকে এসে বলে যে ব্লাউজ কিনবো, এবার অনেকে আমি সাজেস্ট করি কিনলে কিন্তু আমারই সেল হবে, কিন্তু আমি চাই যে যদি ধরুন তার শাড়িতে ব্লাউজ পিস থেকে থাকে, আমরা কিনবেন কেন বেকার, ওটাকেই ভালো করে ডিজাইন করে আমি বানিয়ে দিচ্ছি, ওরম ভাবে করুন। তো সেরকম ভাবে তাদেরকে সাজাতেও আমার ভীষণ ভালো লাগে। তো আমি মেকআপটাও করি, মানে এখনো পর্যন্ত মেকআপটা নিজের ওপর তো করি, আমি ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ এগুলোও অবসর টাইমে করি। আর আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, মানে একটু কিছু সময় পেলে আমি ঘুরতে বেরিয়ে পড়ি। তাহলে তো ডালিয়ার কাছ থেকে আমাদের একটা খুব সাধারণ একটা প্রশ্ন চলেই আসে, ডালিয়া চটজলদি সাজতে হবে। ধরো আমি কোথাও গেছি, আমার হাতে 15 মিনিটস আছে, আমাকে একটা রেডি হয়ে বেরোতে হবে, ডালিয়া তখন মেকআপ হিসেবে কি কি ব্যবহার করলে একদম 15 মিনিট, একদম হাতে টাইম নেই? তো টোনার ইউজ করবেন ফার্স্টে। টোনার ইউজ করার পর একটা ভালো ময়শ্চারাইজার, যেটা আপনার স্কিনকে একদম ময়শ্চার রাখবে সবসময়। ময়শ্চারাইজারটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে সবসময় ফাউন্ডেশন মাখা যায় না, তার সাথে একটা স্ট্রোক ক্রিম। আর আমি যেরকম সবকিছুতে ব্লাশটা ভীষণ ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে ব্লাশ ইউজ করতে। আর স্ট্রোক ক্রিম ইউজ করলে খুব একটা হাইলাইটের দরকার পড়ে না ডে টাইমে, নাইট টাইমে একটু হাইলাইটার ইউজ করতে পারেন। কাজল যদি পরতে ভালোবাসেন, কাজল, লিপস্টিক, ব্যাস। আর চুলটা ঠিকঠাক ভাবে সেট করলে মোটামুটি হয়ে যায়। ডালিয়ার কাছে আরেকটা, তাহলে একটু চলে যায়, ডালিয়া তো এত কিছু যখন বলছে যে কোন শাড়ির সাথে কি ভালো লাগে, কোন কিসের সাথে কি ভালো লাগে ডালিয়া, তাহলে একটা খুব জানতে ইচ্ছা করছে, জুয়েলারি তো তোমার দোকানে আছে, তুমি শুরুতেই বললে, তো শাড়ির সাথে কি ধরনের জুয়েলারি পরলে, এবং অনেকে আছে না খুব মানে ছোটখাটো চেহারা কিন্তু সে খুব বড় বড় জাম জুয়েলারি পরছে, তাকে কিন্তু খুব একটা মনে হচ্ছে কি বলো তোমার ভরাট হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার একটু সাজেশন আমরা চাই যে কি ধরনের জুয়েলারি পরলে তাকে একটু সবার থেকে একটু মনে হবে যে না, এই একদম ঠিকঠাক সেজেছে। শাড়িটা যদি হেভি হয় সেক্ষেত্রে জুয়েলারিটা একটু লাইট পরা দরকার। ধরুন শাড়িটা খুব গর্জিয়াস হলো, সেক্ষেত্রে আমার মনে হয় শুধু একটা ইয়ারিং পরলেই যথেষ্ট, তাহলে শাড়িটাকে হাইলাইট করা যায়। আর শাড়িটা যদি একটু লাইট হয় সেক্ষেত্রে জুয়েলারিটা একটু হেভি পরতে লাগে। জুয়েলারিটা তো ডালিয়ার কাছ থেকে আমরা একটু জেনে নিই যে ডালিয়ার দোকানে কি কি জুয়েলারি ডালিয়া বিক্রি করে। আমার কাছে সিলভার রেপ্লিকা আছে, অক্সিডাইজের জুয়েলারি আছে, আর এখন যেটা ভীষণ ট্রেন্ডিং অ্যান্টি টার্নিশ সেটা আছে, হ্যান্ডমেড জুয়েলারি আছে। বাহ, তাহলে এত কিছু দোকানে, আবার বলছি যাদের সময় হাতে খুব কম, যাদের যদি একটু সময় বার করতে পারো অবশ্যই ডালিয়ার দোকানে যাবে, সেখানে কিন্তু অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে এবং নিশ্চয়ই ন্যায্য দামে সেখানে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। ডালিয়ার কাছ থেকে আরেকটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, এটা নিয়ে বহু ধরনের মানুষ তোমার কাছে আছে, যে বুঝতে পারো যে কে নেবে আর কে নেবে না, কিভাবে বুঝতে পারো, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আগে না যখন আমার বিজনেসটা বাড়ি থেকে ছিল তখন বুঝতে পারতাম না, সত্যি কথা। এখন আমার শপ ওপেন করেছি 2 বছর হবে মে মাস আসলে, এখন অনেকটা বুঝতে পারি যে কে নেবে বা কে নেবে না, বা কে দেখতে এসছে, কে উইন্ডো শপিং করতে এসছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারি, অ্যাটিটিউড দেখলেই বুঝতে পারি। মানে অনেকে আছে না এসে বলে যে আমাকে এই জিনিসটা দেখাও, পার্টিকুলার একটা সেগমেন্ট বলে যে কুর্তি দেখবো, আচ্ছা, তো কি টাইপের দেখবো সেটাও তারা মেনশন করে দেয়। ইভেন এমনও কাস্টমার আছে বেশি খুলতে হবে না, তুমি ওপর থেকে দেখো, যদি ভালো লাগে তাহলে আমি খুলবো, মানে এদের কি নেওয়ার একটা মেন্টালিটি আছে। আর অনেকে আছে যে এসে শুধু মানে দেখবে আর কি, মানে চলতি কথায় যাকে বলে এসে শুধু ঘাটবে, কুর্তি দেখাচ্ছে, কুর্তি না টু পিস না শাড়ি না ব্যাগ, মানে উনি যে কি নেবে কি না নেবে সেটাই নিজে ডিসাইড করতে পারে না। আলটিমেট ঠিক আছে আমি পরে আসবো, মানে এখন এসব দেখতে দেখতে না, মানে মানুষকে দেখলেই বোঝা যায় যে সে কে নেবে না কে নেবে না, কে নেবে আর কে নেবে না। তাহলে ডালিয়ার আমি কুর্তি জিজ্ঞাসা করছি, ডালিয়ার দোকানে কুর্তি শুরু কত থেকে? আমার দোকানে কুর্তি শুরু 150 থেকে। 150 থেকে কুর্তি শুরু হচ্ছে, তাহলে কি মানে মেয়েদের তাহলে সব ধরনের কুর্তি? সব ধরনের কুর্তি আছে।
ডালিয়া, তো বহু ধরনের মানুষ তোমার দোকানে আসে, বহু ধরনের, এবং বিভিন্ন তাদের চাহিদা অনুযায়ী দোকানে আসে। তো তাদের সাথে কেমন তোমার সম্পর্ক হয়ে গেছে? শুনেছি তো যারা শপ ওনার, তাদের সাথে অনেকের পারিবারিক সম্পর্ক হয়ে যায় বা বিয়েতেও নেমন্তন্ন করে পরিবার হিসেবে, তাদের সাথে তোমার সম্পর্ক কেমন? সত্যি কথা বলতে আমি খুব লাকি যে যারাই আমার শপে আসে না কেন, মানে তাদের সাথে আমি ওই শপ ওনারের মতন বিহেভিয়ারটা করি না, মানে একদম নিজের মতন। মানে ইভেন এমনও হয় যারা মানে একটা দেখতে চাইলে আমি 10টা বের করে দেখাই, যে দেখে যাও, নাও বা না নাও সেটা পরের কথা, আমার দোকানে কি কি কালেকশন আছে সেটা দেখে যাও। কিন্তু বলতে নেই মানে ঠাকুরের আশীর্বাদ বলতে পারো, আমাকে না সবাই ভীষণ ভালোবাসে। মানে এমনও কিছু কাস্টমার আছে তাদের সাথে আমার একদম মানে ফ্যামিলির মতন রিলেশন হয়ে গেছে। ইভেন সেদিনকে মানে কথাটা বলতে বলতে আমার এখন মনে পড়লো, আমি সন্ধ্যাবেলা বসে আছি, আমার একটা কাস্টমার এসছে, তো এসে না আমার জন্য, এখন যেহেতু শীতকাল, নতুন আলু দিয়ে ছোট ছোট আলুর দম বানিয়ে এনেছে, যে ডালিয়া তোমার জন্য আলুর দম বানিয়ে এনেছে, তুমি খাবে? আমি বললাম হ্যাঁ, খাবো না কেন। মানে এতটাই তারা আমাকে ভালোবাসে আর কি। কোথাও গেলে আমার জন্য গিফট নিয়ে আসে, বা ইভেন এমনও হয়েছে যে তাদের রিলেটিভদের আমার কথা বলা, যে এখানে ভালো জিনিস পাওয়া যায়, তাদের রিলেটিভদের ডেকে আনে আমার শপে, বা অনলাইনে তাদের, মানে আমার একটা পেজ আছে অনলাইনে, সেই পেজটা সাবস্ক্রাইব করে দেওয়া, যে এখান থেকে কেন, এখানে ভালো পাওয়া যায়, মানে একদম নিজের মতন করে। তারাও চায় যে আমার বিজনেসটা আরো আগে যাক। বাহ, তাহলে দেখো আমরা পরিবার হয়ে যাচ্ছে একটা দোকান, যে শুরু করেছিলেন ব্যবসা, ব্যবসা তো নিশ্চয়ই থাকবে, তার পাশে কিন্তু একটা পারিবারিক সম্পর্ক কিন্তু আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, তাই তো? ডালিয়ার যে যারা আছে, তাহলে তাহলে পুরোটা নিয়ে কিন্তু ডালিয়ার এখন ডালিয়ার পরিবার। তাহলে আবার তোমাদের জানাচ্ছি, গড়িয়া স্টেশনের কাছে ডালিয়ার দোকান। অবশ্যই অনুষ্ঠানের শেষে জানিয়ে দেবো লোকেশন কোথায় আছে, কিভাবে যাবে, নিয়ারেস্ট লোকেশন সবকিছু জানিয়ে দেবো। তাহলে দেখতে থাকো অনন্য। ডালিয়ার কাছ থেকে এবারে যেটা একটু বাস্তবে যায়, ডালিয়া এই লাইনে যে ব্যবসাটা করছো, এখানে তো অনেকে জিনিস বিক্রি করে টাকা না ফেরত দেবে শুনেছি। তোমার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে? আমার ক্ষেত্রেও ঘটেনি যে সেটা বলবো না, এইরকম যারা করে বেশিরভাগই কাছের লোকরাই এই জিনিসগুলো করে, যে জানে তো নিজের লোক চাইবে না। কিন্তু এরকমও হয়েছে আমি অনেকবার তাদের কাছে চেয়েছি, যেহেতু এটা আমার বিজনেস, এবার আমি যদি মুখ লজ্জাই করি তাহলে তো আমার বিজনেসটা এগোবে না। অনেকবার চেয়েওছি, তারা হ্যাঁ দেবো, হ্যাঁ দিয়ে দেবো, বাট তারপরে মানে একটা মানুষের কাছে কতবার চাইবো, নিজের কাছের লোকের কাছ থেকে। অনেক হয়েছে, হয়নি যে সেটা বলবো না, কিন্তু হয়েছে। হয়েছে। তাহলে দেখো, এটা কিন্তু যে চালু আছে, যে এইরকম ধরনের ব্যবসায়ী কিন্তু অনেকের আছে না, যে আমি টাকা দেবো না, এটা কিন্তু তাহলে ডালিয়ার ক্ষেত্রেও হয়েছে। এবারে আমরা ডালিয়ার কাছ থেকে জানতে চাইছি, ডালিয়া এই তোমার দোকানে যারা আসতে না পারবে, তারা কিভাবে তোমার দোকানের জিনিস পছন্দ করবে? তোমার কি অনলাইন, কখন তুমি করো অনলাইন, কিভাবে তাদেরকে ডেলিভারি দেবে, সেটা একটু জানতে চাই আমরা। আমার ফেসবুকে একটা পেজ আছে আথিয়া বুটিক নামে, ওখানে আমি লাইভে আসি। আমার পার্টিকুলার কোনো টাইম নেই যে এই টাইমে আমি লাইভে আসবো, কারণ হয়তো আমি ভাবলাম রাত 9টায় লাইভে আসবো, তখন আমার শপে হয়তো কাস্টমারের ক্রাউড থাকে। এবার আমার পার্টিকুলার সেরকম কোনো টাইম থাকে না, বাট আমার ভিডিও পোস্ট হয়, ফটো পোস্ট হয়। আর আমার হোয়াটসঅ্যাপেও একটা গ্রুপ আছে, সেখানে আমি রেগুলার পোস্ট করি, মানে আমাদের কি কি আপডেটেড সব জিনিসপত্র আমি সেখানে পোস্ট করি। ওখান থেকে অনেকে নেয়, বা ফেসবুক লাইভ থেকেও নেয়। এবার আমাদের ডিটিডিসি আর ইন্ডিয়ান পোস্টের কুরিয়ার হয়, যে যেটাতে কমফোর্টেবল সেই কুরিয়ারে আমরা তাদেরকে পাঠিয়ে দিই। তাহলে ডালিয়ার অনলাইন ডালিয়া যখন আসে, তখন ডালিয়ার ওখান থেকে যদি তোমরা অর্ডার দিতে পারো, তোমার কিন্তু বাড়িতে জিনিস পৌঁছে যাবে। তো যদি কারো ধরো সাইজের কোনো গোলমাল হলো, ধরো তার পছন্দ হলো, তখন তুমি কি তোমার দোকানে অল্টারের ব্যবস্থা আছে? একদম, আমার দোকান থেকে অল্টার করিয়ে আমি একেবারে রেডি করিয়ে পাঠাই। ডালিয়ার সম্পর্কে প্রথমে যখন অনুষ্ঠান শুরু করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে বাইরে এবং ঘর একসাথে সামাল দিচ্ছ। ডালিয়ার টাইম ম্যানেজমেন্ট সবকিছু করছো কি করে? তোমার বাচ্চার বয়স কত? 8 বছর। তাহলে এই টোটাল একটা বাচ্চা, তার পড়াশোনা সবকিছু সামলে কি করে টাইম ম্যানেজমেন্ট করছো, আমরা আজকে তোমার কাছ থেকে একটু জানতে চাইছি। আসলে ব্যাপারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তো আছেই, ব্যাপারটা হচ্ছে আমি যদি মানে মাথায় একবার সেট করে নিই না যে আমি এটা করব, পজিটিভ যদি থাকে তাহলে আমি সেটা পারবো করতে। আমি বাড়িতে সকালবেলা উঠে সমস্ত কিছু, আমার মেয়েকে নিজের হাতে খাওয়ানো, কারণ আমার মেয়ের একটু খাবার প্রবলেম আছে, সহজে খেতে চায় না, নিজে মেয়েকে খাওয়ানো, মেয়েকে রেডি করানো, আর সমস্তটা মানে আমি চাই যে আমার মেয়ের কাজটা পুরোপুরি আমিই করি। মানে আমি একটু বেশি খুঁতখুঁতে আছি, তো মেয়ের কাজটা পুরোটা আমিই করি। ওকে স্কুলে পাঠিয়ে দেন আমি রান্না বান্না করে শপে, মানে ঘরের যা সমস্ত কাজবাজ থাকে করে শপে যাই, শপ থেকে আবার মেয়েকে আনতে যাই স্কুলে, স্কুল থেকে এনে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে
আমি নিজেও একটু তখন রেস্ট নিই আবার সন্ধ্যেবেলা শপে যাই, এসে রাত্রেবেলা আমি চেষ্টা করি যতই রাত হোক না কেন রাত্রেবেলা কাজটাকে আমি এগিয়ে রাখি, যাতে নেক্সট দিন আমার অতটা প্রবলেম না হয়। তাহলে মেয়েকে তুমি কখন পড়াও? মেয়েকে পড়াই বলতে গেলে ও স্কুল থেকে আসে, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমাই, আমি আর মেয়ে একসাথেই বুটিকে যাই, ও আমার সাথে ওখানে বসেই পড়ে। আর যতটুকু না হয় আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রাত পর্যন্ত করে নেয়। তাহলে তুমি সাথে করে তোমার মেয়েকে দোকানে নিয়ে যাও, শপে নিয়ে যাও, একদম। ওখানে বসে ও কি মানে পড়তে পারে? এত তো লোকজন কাস্টমার আসছে, সবকিছু আসছে। বলে না যে মানুষ তৈরি হয়ে যায়, মানে ও ছোটবেলা থেকে ওরকম ভাবে দেখে অভ্যস্ত যে আমাকে এই সিচুয়েশনেই পড়তে হবে, আমাকে এই এনভায়রনমেন্টেই নিজেকে তৈরি করতে হবে। আর আমি না আমার মেয়েকে সবসময় ওটাই বলি যে কে কি করছে কে কি না করছে সেটা তোমাকে দেখতে হবে না, তুমি নিজের পায়ে দাঁড়াও, দিন শেষে লোক তোমাকে দেখবে যে মেয়েটা কিভাবে বড় হয়েছে। তো ছোটবেলা থেকে ওরকম ভাবেই অভ্যস্ত। বাহ, তাহলে তো বলতে হবে খুব ভালোই। সত্যি আমরা যারা মহিলারা যারা চাকরি করতে বেরোই, তারা ঘরে বাইরে সবকিছু সামাল কিন্তু দিতে হয়। এবং ডালিয়াকে তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ যে ডালিয়া সবকিছু সামলে নিজের ব্যবসার দিকে ডালিয়া এগিয়ে যাচ্ছে। ডালিয়াকে অনেক শুভেচ্ছা, আগামী শুভেচ্ছা জানাচ্ছি যে ডালিয়ার ব্যবসাটা অনেক অনেক বড় হোক। ডালিয়া তো তাহলে নিজের মেয়েকে এখন নিজের হাতে পড়াশোনা করাচ্ছে, যে ডালিয়া নিজেও কিন্তু পড়াশোনা করে এসছে। তা আমি ডালিয়ার কাছে আমাদের জানতে চাইছি যে তফাৎ কি হয়েছে আগেকার পড়াশোনার সাথে এখনকার পড়াশোনার, কি তফাৎ? আগেকার পড়াশোনা বলতে গেলে আমরা না পুরোটাই ডিপেন্ডেন্ট ছিলাম যে মিসরা কখন পড়াবে স্কুলে, বা বাড়িতে এসে মা বা প্রাইভেট টিউটর যিনি থাকতেন উনি কতক্ষণে আমাদেরকে রেডি করাবেন, কোশ্চেন আনসার লিখে দেবেন, তারপরে গিয়ে আমরা বুঝবো। কিন্তু এখনকার পড়াশোনাটা বেশিরভাগটাই অ্যাক্টিভিটি বেস, মানে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে না মানে ওরা বলে দেয় যে এটা হবে বা সেটা হবে। তো অনেকটা অ্যাডভান্স ওরা। আর যেটা বলবো বাবা মাদের, মানে আমি যেহেতু মেয়েকে পড়াই, মানে আমি আগে নিজে পড়াশোনা করতে হয় ওর বইটা নিয়ে, যে কিভাবে ওকে পড়াবো, কিভাবে বোঝালে বুঝবে। মানে ইভেন এমনও ম্যাথ আছে দু তিন রকম ভাবে আমি নিজে আগে শিখি, যে কিভাবে শিখবো, কিভাবে ওর উপর অ্যাপ্লাই করলে ইজিলি নেবে। আমি আগে নিজে পুরোটা পড়ি, মানে যখন আমি বুটিকে ফাঁকা সময় বসে থাকি তখন আমি নিজে আগে পড়ি, দিয়ে তারপর আমি ওর ওপর সেটা অ্যাপ্লাই করি যে ও কিভাবে সেটাকে ইজিলি নেবে। বাহ, এটাও কিন্তু একটা খুব গুড সাজেশন আমরা পেলাম। বর্তমান বাবা মাকে একটাই কথা বলবো যে নিজেরা আগে তৈরি হও, তৈরি হওয়ার পর বাচ্চাকে পড়ালে তাহলে বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারে। ডালিয়াকে তাহলে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ডালিয়া বর্তমান প্রজন্ম যাদের কথা যে বলছে না জেনজি, হ্যাঁ, তাদের কেমন লাগে? তাদের কেমন লাগে বলতে আমরা যেমন একটা কিছু পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাবতাম যে এটা কি পারবো, বা একটা ভয় সত্যি কথা কাজ করতো, যেটা এখন এই সিচুয়েশনে এসে অনেকটা কমেছে। কিন্তু জেনজি যারা, তাদের মধ্যে আমার মনে হয় সেই সংকোচটা নেই, মানে তারা ওরকম ভাবেই রেডি যে হ্যাঁ আমরা পারবো, আমরা সবকিছু পারবো, মানে তারা অনেকটা অ্যাডভান্স। তাহলে এতদিন জেনজিদের সম্পর্কে যাকে যাকে জিজ্ঞাসা করেছি তারা কিন্তু প্রত্যেকে খুব পজিটিভ কথাবার্তা বলেছে। এবং অবশ্যই আমি ব্যক্তিগত বলছি ওদের একটা প্লাস পয়েন্ট আছে, ওরা খুব টেক স্যাভি, মানে টেকনিক্যাল দিকে না গুলে খেয়েছে। হ্যাঁ একদম। আমরা যখন বড় হয়েছি এটা একটু ভয় ভয় লাগতো যে না আমরা পারবো তো, করবো তো। এখনকার বাচ্চাদের কিন্তু সেই জিনিসটা নেই। হ্যাঁ, ডালের কাছে আমি এবার জিজ্ঞাসা করছি, ডালিয়ার একটা কথা আছে না, পাশে কিছু করতে হবে না, জাস্ট তোমার একটা হাত ছোঁয়া থাকলে তুমি এগিয়ে যেতে পারবে। তো ডালিয়ার সেই হাত ছোঁয়াটা কিন্তু আমাদের পরিবার। ডালিয়ার কাছে জিজ্ঞাসা করছি, পরিবারের থেকে তুমি কি সাপোর্ট পেয়েছো? সত্যি কথা সেলফ মেড বলতে গেলে ওটা চিন্তা ভাবনাটাই থাকে যে আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা যে আমি ব্যবসাটাকে এরকম ভাবে দাঁড় করাবো, কিন্তু তার পাশে সত্যি একটা সাপোর্টের খুব দরকার। সাপোর্ট বলতে দেখুন, বাবা মা তো সাপোর্ট করবেই, এটা তো জানা কথাই। বাবা মা ছাড়া, মানে বাবা মা সাপোর্ট করবে এটা জানা কথা, কিন্তু বাবা মা ছাড়াও মানে যার সাথে আমার ব্লাড রিলেশন নিয়ে আমার হাজবেন্ড প্রথম থেকে আমাকে সাপোর্ট করে গেছে, মানে সমস্ত দিক থেকে, মানে ইভেন প্রোডাক্ট আনা থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, মেন্টাল সাপোর্ট। অনেক সময় হচ্ছে অনেক ক্ষেত্রে ভেঙে পড়েছি, না পারবে, ঠিক পারবে, মানে সমস্ত দিক থেকে সাপোর্ট পেয়েছি। বাহ, শুনে আবার খুব ভালো লাগলো। সত্যি এরম ফ্যামিলি যদি তোমার পাশে থাকে তাহলে দেখবে তোমার রাস্তাটা কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর হয়। ডালিয়া একটা কথা আমাকে বলছে প্রোডাক্ট কালেক্ট করার কথা। ডালিয়া কোথা থেকে জিনিস আনাও তুমি? তোমার তো একটা হোলসেল মার্কেট আছে, কোন জায়গা থেকে? আমি বেশিরভাগটা জেলা থেকে আনাই।
মানে আমি বললাম না, আবারও বলছি, আমি চাই সবসময় যে আমার বুটিকে একটু ইউনিক জিনিস পাওয়া যায়। ওই মানে আশেপাশের মার্কেট আমি কম মানে ভিজিট করি না বলবো না, কম ভিজিট করি। আমি একটু জেলা থেকে, ইভেন আমার বুটিকের বেশিরভাগ শাড়ি আসে কিন্তু কলকাতার বাইরে থেকে। কলকাতা থেকে, ঠিক। তো ওখানে গিয়ে প্রথম তুমি কালেকশনটা কিভাবে করো, যে গিয়ে তুমি কিভাবে পছন্দ করো ওখান থেকে? পছন্দ করে বলতে গেলে না, আমি না ভীষণ রাস্তায় বেরিয়ে মানে লোক দেখি, মানে কে কি পড়েছে, কি ট্রেন্ডে চলছে। ইভেন আমি লোকাল মার্কেটেও খুব ঘুরি, মানে আমি সময় পেলেই আমি গড়িয়াহাট, স্প্ল্যানেড প্রচন্ড ঘুরি, দেখি যে কি ট্রেন্ডে চলছে। এবার আমার একটাই উদ্দেশ্য যে যেগুলো ট্রেন্ডে চলছে সেগুলো আমি রাখবো না। সবাই একই রকম স্কুল ড্রেস পরে বেরিয়ে যাবে, আমি একদম পক্ষপাতী না, আমি নিজেও মানে পড়তে ভালোবাসি না। তো আমি একটু ইউনিক কিছু রাখার চেষ্টা করি। তো ওখানে গিয়ে তুমি আলাদা করে মানে বেছে বেছে আমি ইভেন এমনও হয় যে আমি শাড়ি কাস্টমাইজ করাই বা কুর্তি একটার সাথে একটা ম্যাচ করে কাস্টমাইজ করাই। তাহলে ডালিয়ার দোকান থেকে যদি তোমরা জিনিস কেনো, তাহলে তোমরা তোমাদের মনের মতন কাস্টমাইজ করে জিনিসপত্র বানিয়ে নিতে পারবে। তো ডালিয়ার কথা প্রসঙ্গে বলছি, ডালিয়ার শাড়ি তো তুমি বলছো শাড়ি তোমার দোকান আছে, তুমি কি ধরনের শাড়ি দোকানে রাখো? আমার মোটামুটি ট্র্যাডিশনাল শাড়ি থেকে শুরু করে, এবার দেখুন যেহেতু সব রকমের কাস্টমার আসে, কিছু ট্রেন্ডি শাড়ি রাখতে হয়। মানে অনেকে আছে পছন্দ করে ট্রেন্ডিং শাড়ি পরতে, রাখি না যে একদম সেটা বলবো না, তাদের কথা ভেবেও শাড়ি রাখতে হয়। আপনার জামদানি, মাসলিন, পোচামপল্লী, পাটোলা, তারপরে মোটামুটি ট্রেডিশনাল বেনারসি যা যা আছে মোটামুটি শাড়ির ভ্যারাইটি সবকিছু পাবেন। তারপরে এখন যেরকম টিস্যু উঠেছে খুব, টিস্যু খাদি, খাদির প্রচুর মানে অনেক শাড়ি, মাল কাটন, এইগুলো মোটামুটি সব রাখি। তাহলে এই এত ধরনের জিনিস, আর ডালিয়ার কাছ থেকে একটা কথা আমরা খুব জানলাম যে ফ্যামিলি ডালিয়ার পাশে ছিল। তাহলে ডালিয়ার কাছ থেকে আমরা জানতে চাইছি, ডালিয়া তোমার জীবনে পজিটিভ ব্যাপারটা কি, সেটা আমাদের একটু বলো, ক্লায়েন্টদের বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি না আমার লাইফটাকে পজিটিভলি দেখি। মানে এমনও অনেক মানে মানুষকে দেখেছি তারা আমার থেকে অনেক খারাপ সিচুয়েশনে আছে। তো আমি ভাবি ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকুতে আমি খুব হ্যাপি। ইভেন আমার জীবনে যে নেগেটিভ কিছু হয়নি সেটা বলবো না, নেগেটিভ জিনিসটাকে আমি চাই মানে ভাবি যে ভগবান এটা করেছে হয়তো কিছু ভালোর জন্যই। তো নেগেটিভটাকে আমি মানে আমার লাইফে পজিটিভ ভাবেই ধরি, এটাই। একটা কথা কিন্তু ডালিয়ার কাছ থেকে আমরা দারুণ একটা কথা শিখেছি, যে নেগেটিভটাকেও পজিটিভ ভাবে ধরে জীবনে চলার পথে এগিয়ে যায়। যারা গার্মেন্ট লাইনে আসতে চাও বা যারা নিজের শপ খুলতে চাও, ডালিয়া তাদের জন্য কি সাজেশন দেবে? তাদের জন্য একটা কথাই বলবো যে নিজেকে তো প্রথমে সৎ রাখতেই হবে। মানে যার যার বিজনেসে তার নিজস্ব একটা পলিসি থাকে, সে কি দাম রাখবে বা কি রাখবে না। মার্কেটে তো প্রচুর কম্পিটিশন আছেই। একটাই কথা বলবো যে মানুষ তোমার কাছে কেন আসবে, আগে নিজেকে সেটা কোশ্চেন করবে যে মানুষ তোমার শপে কেন আসবে। মানে জিনিসের তো অভাব নেই, আর এখন অনলাইন হওয়ার পর আরো বেশি। মানে তো এমন কিছু জিনিস রাখবে সেই যেগুলো বাইরে সহজ মানে সচরাচর পাওয়া যাবে না। টাকা দিলে সবকিছু পাওয়া যায়, সবাই জানে, যে তো হাতের কাছে ইউনিক জিনিসপত্র পাবে কিন্তু রিজনেবল প্রাইসে পাবে, সেরকম কিছু জিনিসপত্র রাখো। আর আমি বলবো ওই কপি না করে নিজের কিছু ইনোভেট করো, যাতে তোমার কাছে লোক এমনিতেই আসবে, তুমি মানে কাস্টমার তোমার কাছে এমনিতেই আসবে যে ওখানে গেলে আমি একটু ইউনিক জিনিসপত্র পাবো, এটাই বলবো আর কি। ডালিয়ার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার দোকান এখন সকাল 9টা থেকে 1টা, আর সন্ধ্যে 6টা থেকে 9:30 10টা। কিভাবে যাবে ডালিয়ার দোকানের সব থেকে লোকেশনটা যদি আমরা একটু জানি? আমার লোকেশন হচ্ছে গড়িয়া স্টেশন থেকে নেমে সন্ধ্যাবাজার থেকে একটা অটো নিলে একদম বয়েজ ক্লাবের মানে একটাই অটো, বয়েজ ক্লাব বললেই একদম বয়েজ ক্লাবের পাশেই আমার দোকান। বা গড়িয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট। এবার অনেকে হয়তো চিনবে না, তার জন্য আমি অটোটার কথা বললাম। আর আমাদের গুগল ম্যাপে আমার লোকেশন সেট করা আছে, আথিয়া বুটিক লোকেশন দিলেও যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে যাবে তারা চলে যেতে পারে। তার মানে 4 হুইলার রাখার ব্যবস্থা আছে দোকানের আশেপাশে না, একটু এগিয়ে গিয়ে রাখতে হবে। তাহলে যারা ডালিয়ার দোকানে আসবে তারা কিন্তু চাইলে তোমাদের কার পার্কিং এর একটু আশেপাশে ব্যবস্থা হয়ে যাবে, আর 2 হুইলার রাখার তো ব্যবস্থা হবে। ডালিয়ার কাছে একটু আগে আমরা জেনে নিয়েছি যে ডালিয়া যখন বুটিকে থাকে ডালিয়ার সাথে এসে সেখানে পড়াশোনা করতে চায়। তো ডালিয়ার মেয়ে তার ইচ্ছাটা বলেছে সে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে এখন তো দেখুন ছোট, মানে এখন একটা বলছে পরেক্ষণে আর একটা বলছে, কিন্তু মানে এখনো ঠিকঠাক ভাবে সবে তো 8 বছর, মানে এখন হয়তো হঠাৎ করে বলছে আমি পাইলট হবো, আবার স্কুলে যাচ্ছে সায়েন্স পড়ছে, ভালো লাগছে আমি সায়েন্টিস্ট হবো।
কিছুক্ষণ পর বলছে আমি ফ্যাশন ডিজাইনার হবো, মানে এখনো ঠিকঠাক করে ডিসাইড করতে পারিনি যে Okay. কি হবে। কিন্তু মানে আমি চাই, আমার মেয়ে পড়াশোনা শিখছে, খুব ভালো কথা। মানে আমি চাই যে আমার যে মানে আমি যে কষ্ট করে এতদিন ইয়ে করে আমার মানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, মানে একটা বুটিক তৈরি করেছি, আমি চাই যে আমার বুটিকটা একটা ব্র্যান্ড হোক আর আমার মেয়ে সেটাকে সামলা। বাহ, তাহলে তো ডালিয়াকে জিজ্ঞাসা করতে হয়, ডালিয়া 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? নিজেকে কোথায় দেখতে চাই বলতে গেলে, দেখুন আমি যতই মানে বড় জায়গায় যাই না কেন, আমার পাটা সবসময় মাটিতেই থাকবে। আর আমি নিজেকে দেখতে যাওয়ার থেকেও বড় কথা, আমি চাই যে আমার বিজনেসটা অনেক বড় হোক, আমার মানে বিজনেসটার সাথে আরো অনেক মানুষ মানে আসুক আমার বিজনেসটাকে বাড়িয়ে তুলতে, মানে আমার বিজনেসটাকে আমি অনেক বড় দেখতে চাই। ডালিয়া হ্যাপি ভীষণ হ্যাপি। যে এই ব্যবসা, তার রোজগার, তার সবকিছু নিয়ে হ্যাপি? ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। ডালিয়ার কাছ থেকে তো আমরা এত কিছু জানলাম, ডালিয়ার কাছ থেকে আরেকটা কথা আমাদের খুব জানতে ইচ্ছা করছে। ডালিয়া তো মা, হ্যাঁ। সময় কাটে কিভাবে বাচ্চার সাথে? সময় কাটে মানে আমি মানে ও যতক্ষণ যদিও স্কুল ছুটি থাকে, তো আমি পুরো সময়টাই ওর সাথে দিই। ইভেন ও নাচ থেকে শুরু করে, ইভেন এমন হয় না যে এখন খুব ট্রেন্ডিং রিলস হয়, তো আমার মেয়ে সত্যি কথা বলতে মানে যেটা বলি মোটামুটি এখনো পর্যন্ত শোনে, জানি না ভবিষ্যতে কি হবে। মানে ওই দুজনে মিলে একটু রিলস বানালাম, বা কোনো রিলস আমার পছন্দ হলো, আমি আমার মতন করে ডান্স করিয়ে রিলসটা করালাম, বা ওর নাচের ক্লাসে কি কি হচ্ছে সেই ডান্সগুলো দেখলাম, বা দুজনে মিলে ও স্টোরি লিখলো, আমি দেখলাম যে হ্যাঁ স্টোরিটা ঠিক আছে, বা দুজনে মিলে স্টোরি শুনলাম, দুজনে মিলে বিকালে কোথাও ঘুরতে গেলাম, একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া, মানে আমি মেয়ের সাথে পুরো বন্ধুর মতনই থাকি, মানে আমরা দুজনে বন্ধু। তাহলে ডালিয়া বিজনেস ওম্যান, ডালিয়া মা, ডালিয়া সংসার সামলাচ্ছে। এই কারণেই কিন্তু ডালিয়াকে বলছি ডালিয়া অনন্য। ডালিয়ার বুটিকের কিন্তু একটা কালেকশন হচ্ছে শাড়ি, এবং সেই শাড়িটা কত ধরনের শাড়ি হয় সেই শাড়ির কথা কিন্তু আমরা ডালিয়ার কাছ থেকে শুনে নিয়েছি। ডালিয়ার শাড়িগুলো কালেক্ট হয় কোথা থেকে? আমার শাড়ি বেশিরভাগই কালেক্ট হয় কলকাতার বাইরে থেকে, আর যেগুলো এই খাদি এগুলো হয়, এগুলো আমি বেশিরভাগই নিজে ডিজাইন করার চেষ্টা করি। মানে এমনও হয় দু তিন রকম থান কেটে জুড়ে ওরকম ভাবে শাড়ি বানিয়ে দিই, তার উপর আমি নিজেও হাতে কাজ করি, মানে মিরর ওয়ার্ক করি, বা এখন যেগুলো হয় ট্রেন্ডিং ওই কড়ি কয়েন ওই সব দিয়ে নিজেও কাজ করি। ইভেন আমি আগে নিজের ওপর অ্যাপ্লাই করি যে নিজেকে পরে কেরম লাগছে, দেন আমি সেটা কাস্টমারের কাছে প্রেজেন্ট করি। তারপর আমার দোকানেও কিছু থান রাখা থাকে, অনেক কাস্টমার আছে যে নিজেরা পছন্দ করলো, আমি সেটাকে কাস্টমাইজ করে বানিয়ে দিলাম, এইভাবে। তো এতক্ষণ তো আমরা শুনলাম মহিলাদের ড্রেস, মহিলারা কি পরবে, মহিলারা কি। ডালিয়ার দোকানে কিন্তু পাঞ্জাবিও আছে, পাঞ্জাবিও রাখে ডালিয়া। তাহলে এবার একটু জিজ্ঞাসা করি আমার জেন্টস কাস্টমারদের সম্পর্কে, কি ধরনের আছে জামা কাপড় আছে ছেলেদের জন্য? প্রথমত আমার ইম্পোর্টেড টি শার্ট রাখি কিছু, সেগুলো একদম রিজনেবল, মানে রাফ ইউজের জন্য। আর তারপরে আপনার পাঞ্জাবি বলতে কাঁথা স্টিচের পাঞ্জাবি, মানে বুটিক টেস্টের পাঞ্জাবি মোটামুটি রাখি। আর হচ্ছে গিয়ে আজরাক ইন্ডিগো বাগু শার্ট আর কুর্তা, এগুলো আমার বুটিকে আসলে আপনারা পাবেন। তো ছেলেরা দুর্গাপুজোর সময় কোন জিনিসটা বেশি কেনে? ছেলেরা আসার থেকেও বড় কথা, যেহেতু বুটিক মানে ছেলেরা না অনেক সময় ঢুকতে একটু ইতস্তত করে, বেশিরভাগ কি হয় যারা আমার দোকানে মানে যে দিদিরা কেনাকাটা করতে আসে, ওনারাই ওনাদের হাজবেন্ডদের জন্য নিয়ে যায় কিনে। ইভেন আপনারা মানে আমার শপে কিন্তু শুধুমাত্র যে ছেলেদের পাঞ্জাবি টি শার্ট বা শার্ট পাওয়া যায় সেটাও না, ছেলেদের জুয়েলারিও পাওয়া যায়। কিন্তু ছেলেদের জুয়েলারি রেসপন্সও ভীষণ ভালো, যেরকম অ্যান্টি টার্নিশের ফিঙ্গার রিং, ব্রেসলেট, চেন, মানে ইভেন এমনও হয়েছে যে কেউ বিয়ে করতে যাচ্ছে আমার সব থেকে চেন আংটি কিনে নিয়ে পরে বিয়ে করতে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এটাও জানলাম যে আমরা এতদিন মানে একছত্র অধিকার ছিল মহিলাদের জুয়েলারির উপর, ছেলেদেরও কিন্তু জুয়েলারিটা এখন ট্রেন্ডিং। একদম একদম। আচ্ছা, তাহলে ছেলেরা, তাহলে যেহেতু ওর দোকানে পাঞ্জাবি বিক্রি হচ্ছে, তাহলে আমার খুব জানতে ইচ্ছা করছে যে বিভিন্ন তো পাঞ্জাবি তো বিভিন্ন ডিজাইন আছে, তাহলে যাদের হাইটে একটু শর্ট তারা কি ধরনের পাঞ্জাবি পরবে, যাদের হাইটে একটু লম্বা তারা কি ধরনের পাঞ্জাবি পরবে? যারা হাইটে লম্বা তাদের মোটামুটি ডিজাইনার পাঞ্জাবি ভালো লাগে, আর যারা বলবো হাইটে শর্ট তাদের সলিড কালারের পাঞ্জাবিতে বেশি ভালো লাগে। সলিড কালারের পাঞ্জাবিতে বেশ, যেমন কি রং? যেরকম ধরুন এবার রংটা হচ্ছে তার কমপ্লেক্সে কি রং যায়, মানে সবাই তো সব রং পরে না। ধরুন সলিড কালার বলবো, যেরকম ধরুন এখন বিয়ে বাড়িতে যেমন ইয়েলোটা খুব চলে, রেড যারা একটু অল্প বয়সী তারা রেডটা পরতে পারে, বা এখন নিউড শেড প্রচুর বেরিয়েছে সেগুলো পরতে পারে, ব্ল্যাকটা খুব ভালো যায়। তো এতদিন তো তুমি ঘরে ব্যবসা করছিলে,
তো দোকান কিনে ব্যবসা করবো এই ভাবনা চিন্তাটা কেন এলো? দোকান নিয়ে ব্যবসা করবো এই ভাবনা চিন্তাটা ঘরে না একটা লিমিটেড লোকজন জানতে পারে, বা অনেকে জানলেও আসতে ইতস্তত করে যে বাড়িতে যাব। তো ব্যবসাটাকে বাড়ানোর কথা ভেবে ওর জন্যই মানে বাইরে নিয়ে যাবো আর কি, মানে ব্যবসাটাকে যাতে এক্সপোজ করা যায়। সেই জন্য তুমি বাইরে দোকান কিনে চালু করলে। দোকান কবে শুরু হয়েছে? দোকান শুরু হয়েছে আমার 10th মে 10th মে 2024 আমার চালু হয়েছে। তো রেসপন্স কেমন? ভীষণ ভালো, ভীষণ ভালো। ভীষণ ভালো। তাহলে আবার আরেকবার জানাচ্ছি, যাদের কুর্তি, শাড়ি, জুয়েলারি একসাথে চাই এবং অবশ্যই ছেলেদের পাঞ্জাবি, তাদের জুয়েলারি একসাথে চাই, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ডালিয়ার দোকানের সাথে। ডালিয়ার অনলাইন পেজ আছে, সেই পেজে যোগাযোগ করলেও তোমরা যে জিনিসটা পছন্দ করবে ডালিয়া সময় মতো সেই জিনিসটা পৌঁছে দেবে। শুধু তোমাদের ডেলিভারি চার্জ সেটা তোমাদের দিতে হবে। ডালিয়া কি শুধু দোকানেই বসো? না, দোকানে বসি না, অনলাইন তো আছেই। তাছাড়া আমি এক্সিবিশন করি, মানে যে কটা সম্ভব হয় আর কি এক্সিবিশন আমি করি, অ্যাটেন্ড করো। অ্যাটেন্ড। লাস্ট কোথায় এক্সিবিশন করেছো? লাস্ট করেছি সোনারপুর নারায়ণা স্কুলে। সোনারপুর নারায়ণা স্কুলে। তাহলে ডালিয়ার সাথে কিন্তু ডালিয়াকে পাওয়া যাবে। তাহলে ডালিয়ার সাথে কাস্টমাররা কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে 6291060341, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এছাড়া এটা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই একই। এছাড়া আমার ফেসবুকে পেজ আছে আধিয়া বুটিক, এই পেজটাকে ফলো করে রাখলে এখানে আপনারা মেসেজও করতে পারেন, বা এখানে আমি ডেলি ভিডিও বা ফটোজ আপলোড করি, এখান থেকে কিছু পছন্দ হলে এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। ডালিয়া সারাদিন কাজ করে দোকান, সংসার, বাচ্চা সব সামনে যখন ডালিয়া বাড়ি ফেরে তখন ডালিয়া কেমন লাগে? সারাদিন কাজ করার পর যখন আমি বাড়ি ফিরি, বাড়ি তো সবারই একটা শান্তির জায়গা অবভিয়াসলি, কিন্তু খাওয়া দাওয়ার পরে যখন আমি শুতে যাই না, তখন আমি একটাই কথা ভাবি যে বিজনেসটাকে কি করে আরো আপগ্রেড করা যায়, কি কি নতুন জিনিস ইনক্লুড করা যায়। মানে এটাই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি না সেটা নিজেও জানি না, আবার পরের দিন হয়ে যায় আর কি। মানে ওই যে কারোর পেছনে কিছু করব বা কাউকে নিয়ে কিছু ভাববো সেই সময়টা আমার নেই। আর এটাই বলবো সবাইকে, নিজের একটা জগৎ তৈরি করো, মানে নিজেকে নিয়ে ভাবো, তাতে দেখবে অনেক ভালো থাকবে। মানে নেগেটিভ চিন্তা ভাবনা জীবন থেকে একদম বাদ দাও, পজিটিভ জিনিস নিয়ে ভাবনা চিন্তা করো, দেখবে নিজের এগিয়েও যাবে অনেকটা, আর দিন শেষে নিজে ভালো থাকবে। ডালিয়ার কাছ থেকে দারুণ একটা কথা বললে, নিজেকে নিয়ে ভাবো, দিন শেষে ভালো থাকবে। ডালিয়া যখন সমালোচনা শোনো কি মনে হয়? নিজেকে সেলিব্রিটি মনে হয়, সিরিয়াসলি। আমার নিজের সম্পর্কে শুনতে খুব ভালো লাগে, সেটা ভালো হোক বা ভালো, শুনতে তো সবার ভালোই লাগে, খারাপ শুনতেও বেশ ভালো লাগে। তখন নিজেকে একটু সেলিব্রিটি মনে হয়, যে পেছনে কেউ কিছু আলোচনা করছে, মানে আলোচনা করার মতনও কিছু আছে আমার মধ্যে, সেটা শুনতে আমার সত্যি ভালো লাগে। তো আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যে প্রশ্নটা না করলে নয়, যে তোমাদের পরিবারে কি এই ব্যবসাটা আগে কেউ করতো? না, আমার মানে এই বাড়ির দিক থেকে, মানে আমার বাড়ির দিক থেকে কেউ করতো না, আর আমার শ্বশুর বাড়ির দিক থেকেও না, এই বিজনেস কেউ নেই। আমার শ্বশুর বাড়ির দিক থেকে না, এই মানে শাড়ির ইয়ের ব্যবসাতে কেউ নেই। তাহলে দেখো, সে একটা কথা আছে না আজকালকার দিনে, নেপোকিট, যে আমার বাবার একটা ব্যবসা আছে, সেই ব্যবসাতে আমি গিয়ে ব্যবসাটাকে দাঁড় করাবো। কিন্তু ডালিয়ার সাথে আজকে আমাদের আলাপ না হলে আমরা জানতে পারতাম না পরিবারের ওর কেউ নেই, কেউ ওর এই ব্যবসাটা বোঝে না, নিজে বুঝে এই ব্যবসাটা করে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। তো ডালিয়াকে আবার অনেক 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 শুভেচ্ছা ডালিয়াকে। ডালিয়ার এত কিছু কথা বলার মধ্যে ডালিয়ার আমরা একটু পেছন দিকে ফিরে যাই, ডালিয়ার ব্যবসা শুরু হবার আগে ডালিয়ার কাছে জানতে চাই, ডালিয়া এমন কোনো জীবনে ঘটনা আছে যে ঘটনাটা তুমি কোনোদিন ভুলতে পারবে না? আজকে আমি যে এই জায়গাটায়, আমি নিজেও কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এতটা সিরিয়াস ভাবে লাইফটাকে লিড করব। আমি বরাবরই না ভীষণ খুব একটা সিরিয়াস ছিলাম না নিজের লাইফটাকে নিয়ে, ওই পড়াশোনা করছি আর ভীষণ হাসতে ভালোবাসতাম, ভীষণ মানে সারাক্ষণ মজা করে চলতাম। মানে যারা আমার খুব ক্লোজ তারা আমাকে খুব ভালো করে জানে, মানে একসময় তারাও আমাকে দেখলে বলে তুই এতটা সিরিয়াস হলি কিভাবে। অনেক ঠেকে এসে এই জায়গাটায় মানে এসছি। মানে এরকম সময় আমাকে শুনতে হয়েছে যে আমার মেয়েকে বলা হয়েছে যে পড়াশোনা করে ভালো চাকরি করবে, মার মতন শাড়ি বিক্রি করবে না। সুতরাং আমিও চাই যে আমার মেয়ে মানে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাক, মানে অনেক বড় আকারে আমার মেয়ে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাক, এটাই চাই। আর এটাই বলবো আর কি।
তো আমি এখন ওর কথার শেষে একটু জুড়ে দিলাম, আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত, কারণ ও আমার ছাত্রী ছিল এবং আমি ওর টিচার। একজন টিচার হিসাবে খুব সত্যি খুব গর্বিত আমি যে ও পুরোপুরি নিজের চেষ্টায়, বাড়িতে কিন্তু কেউ ছিল না যে দেখিয়ে দেবার যে এই জিনিসটা কিনলে তোমার বেশি লাভ হবে। সেখান থেকে নিজের চেষ্টায় আজকে একটা দোকান তৈরি করেছে, নিজে দাঁড়িয়েছে। সুতরাং এটুকু তো বলতেই পারি, আমার টিচার হিসেবে আমার কিন্তু খুব গর্বিত। ডালিয়াকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ডালিয়ার ব্যবসা যেন আরো বড় হোক। একদম আপনাদের আশীর্বাদ থাকলে হবেই। আর এখন আমি নিজেকে সাকসেসফুল মনে করছি একটাই কারণে, আমি যদি আজকে নিজের পায়ে দাঁড়াতে না পারতাম তাহলে আমি এই জায়গাটা ডিজার্ভ করতাম না। তার জন্য ম্যামকে অনেক ধন্যবাদ যে আজকে আমাকে এখানে ইনভাইট করেছে, মানে এই জায়গাটা দেওয়ার জন্য। তাহলে অনন্যা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। যদি ডালিয়ার জার্নিটা তোমাদের ভালো লাগে, তোমরা যদি কিছু অনুপ্রেরণা পাও ডালিয়ার জার্নি থেকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার ইউটিউব চ্যানেল মাই জলি ড্রাইভকে সাবস্ক্রাইব করে তার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো। নমস্কার। নমস্কার।